পি ব্লক মৌল। তো এখন দেখো পি ব্লক মৌল হোক বা ডি ব্লক মৌল হোক, কিছু কিছু জায়গায় দেখবা, এর আগেও আমি তোমাকে শর্টকাটে নির্ণয় করা শিখেছি, আবার দেখাবো। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করবা, এটা কোথাও শিখতে পারবা না। তো এখন যেটা দেখবা, একটু বোঝার চেষ্টা করবা, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবা যে বুঝছো কিনা। আবারও বলি, একটু বোঝার চেষ্টা করবা। আমি এর আগে বলছিলাম শর্টকাটে এই জিনিসগুলো বের করা যায়। তো দেখো শর্টকাটে কিভাবে বের করা যায়, কয়েকটা জিনিস মনে রাখবা। প্রথমে হচ্ছে ইনার্ট গ্যাস অথবা 18 নম্বর গ্রুপটা মনে রাখবা। 18 নম্বর গ্রুপটা মনে রাখবা। তো 18 নম্বর যে গ্রুপটা আছে এইটা একটু মনে রাখবা। 18 নম্বর গ্রুপটা মনে রাখার পর একটু দেখার চেষ্টা করবা যে এই জায়গায় তার ইলেকট্রন বিন্যাস গুলা 2, একটু বুঝবা, 10, 18, 36, এরপরে হচ্ছে 54, 86, এরপরে হচ্ছে 180। এইটা একটু বুঝবা, আবারও বলতেছি এটা একটু বুঝবা। 1 সেকেন্ডের মধ্যে কিভাবে বের করা যায় উইথাউট, এটা হচ্ছে আমরা বের করব উইথাউট ইলেকট্রনিক কনফিগারেশন। তো এই জিনিসটা আজকে মিডিয়াম পেজে পাওয়া যাবে। মিডিয়াম পেজে আমি দিয়ে দিব কিভাবে কি বের করতে হয়, সেটা একটু দিয়ে দিব আমি। তো এখন দেখো একটু মানে যেটা করবা সেটা হচ্ছে যে এই দুইটার মধ্যে পার্থক্য দেখবা। এটা 8, এই দুইটার মধ্যে পার্থক্য 8, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 36, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে তোমার কত, 36 না কত, এই দুইটার মধ্যে পার্থক্য কত আসে, 18 আসে। এই দুইটার মধ্যে 36 পার্থক্য কেন আসে, এটা দুইটার মধ্যে 18 পার্থক্য আসে। একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, এই দুইটার মধ্যে আসবে হচ্ছে কত আসে, 32। এই দুইটার মধ্যে পার্থক্য আসে 32। আমি কি এটুকু বুঝাইতে পারছি আপনাদের? আমি একটু বলবো, দুইজন আছেন, কে কে আছেন আমি জানি না। দুইজন আছেন, কে কে আছেন, দুইজন আছেন, কে কে আছেন? এইটুকু বোঝা গেছে এই দুইটার মধ্যে পার্থক্য, আবার এই দুইটার মধ্যে পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য। তো আমি সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এর পর্যায়, এর পর্যায়গুলো আমি দেখাবো, একটু একটু বুঝবেন, পর্যায়গুলো দেখাবো। দেখেন এর পর্যায়গুলা, এর পর্যায়গুলা দেখবেন, এর হচ্ছে সর্বপ্রথম পর্যায় 1, এর পর্যায় হচ্ছে 2। একটু বুঝবেন, এটা কোথাও শিখতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। এর পর্যায় হচ্ছে 3, এর পর্যায় হচ্ছে 4, এর পর্যায় হচ্ছে 5, এর পর্যায় হচ্ছে 6, এর পর্যায় হচ্ছে 7। তো আপনি জানেন এইগুলা হচ্ছে 7টা পর্যায়। এটা হচ্ছে আমার পর্যায়, এরকম আপনি জানেন যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আবারও বলি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। তো এখন আমরা পর্যায়গুলো এখানে জানলাম, বোঝার চেষ্টা করবেন আপনারা। যদি বুঝেন তাহলে খুবই ভালো হয়, না বুঝলে আরো ভালো হয়। তো দেখেন এই জায়গায় পর্যায় হইল। এখন সাপোজ আমরা একটা কম্পাউন্ড দিলাম, একটু বোঝার চেষ্টা করবেন যে আমি একটা কম্পাউন্ড দিব, সেটা হচ্ছে মনে করেন যে 46, 46, আমি জানি না 46 একটা মৌল আছে। এখন এইটা আপনার কততম পর্যায়ে হবে, বোঝার চেষ্টা করেন। এটা কততম পর্যায়ে হবে সেটা আপনি দেখেন কিভাবে বের করবেন, এটা কততম পর্যায়ে হবে। যদি আপনি এখান থেকে পর্যায় সংখ্যাটা বের করতে চান, সেক্ষেত্রে আপনি আগে দেখেন যে 46 কার মাঝে আছে, 36 এর পরে, এর আগে।
এর আগে 36-এর পরে, কারণ 36 শেষ হয়ে গেছে, তার মানে এটা ফিফথ পর্যায়ে আছে, ফিফথ পর্যায়ে আছে উইথাউট ইলেকট্রনিক কনফিগারেশন। আবারও বলি, উইথাউট ইলেকট্রনিক কনফিগারেশন আপনি পি বা ডি ব্লক মৌলগুলা ঠিক এভাবেই করতে পারবেন। আপনি কি বুঝতে পারছেন মাইশা? আপনি কি বুঝতে পারছেন? এটা ফিফথ পর্যায়ে। এখন চলে আসি গ্রুপ নির্ণয়, যে ভাইয়া গ্রুপটা কেমন নির্ণয় করবো, আমরা তো এটা জানি না। গ্রুপ নির্ণয় আমরা আসবো, এটা এটা কেন আসতেছি এটার কিছু ব্যাখ্যা আছে, অবশ্যই ব্যাখ্যা আছে এটার। কারণ পরীক্ষার হলে আপনি অবশ্যই এগুলা বের করতে যায় টাইম ওয়েস্ট করবেন না। আবারও বলি, পরীক্ষার হলে আপনি এগুলা বের করতে যায় অবশ্যই টাইম ওয়েস্ট করবেন না। চলে আসেন গ্রুপ নির্ণয়, যে ভাইয়া গ্রুপটা কিভাবে নির্ণয় করব একটু বুঝবেন। গ্রুপ নির্ণয়ের আপনি একটা জিনিস মনে রাখবেন, 18 মাইনাস অফ, একটু বোঝার চেষ্টা করেন, দেখেন 18 মাইনাস অফ ওই পর্যায়ের, আচ্ছা এটা এইখানে না লিখে এই জায়গায় দেখি, একটু বোঝার চেষ্টা করেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন 18 মাইনাস অফ ওই পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা মাইনাস অফ প্রদত্ত পারমাণবিক সংখ্যা, মাইনাস অফ প্রদত্ত পারমাণবিক সংখ্যা। তাহলে একটু বোঝার চেষ্টা করবেন যে এই জায়গাটাতে আমি কি করছি। আমি মাইশাকে একটু বলবো, যে মাইশা একাই আছে যেহেতু, মাইশা যেহেতু ক্লাসটা করতেছে, আমি একটাই কথা বলবো, যে মাইশা এই ক্লাসগুলো কোথাও পাবা না, এই ক্লাসগুলো কোথাও পাবা না। হ্যাঁ, এই ক্লাসগুলো তোমাকে মানে এই মিডিয়াম গ্রুপেই থেকেই করতে হবে, এই ক্লাসগুলো তুমি কোথাও পাবা না। তো এখন এখন যেটা হচ্ছে হবে, যে এখানে তুমি যে কোনো ভাবে ইজিলি নির্ণয় করতে পারবা। ঠিক আছে, টানা দাও, একটু টানা দাও, গেট লাগাই দাও, জোরে দাও। তো এখন দেখো, এই জায়গাটাতে ইজিলি তুমি হচ্ছে গ্রুপটা নির্ণয় করতে পারবা। ঠিক আছে, এখন ফর এক্সাম্পল আমি একটাতে দিলাম, ফর এক্সাম্পল আমি আবারও বলতেছি, ফর এক্সাম্পল আমি 49 দিলাম। আমি জানি না আমার 49 কি, একটু বোঝার চেষ্টা করবা। আমি 49 দিলাম, মাইশা দেখবা, একটু একটু বোঝার চেষ্টা করবা। 49 দিছি, তাহলে 49 এর ক্ষেত্রে আমি কি বলছি, যখন আমরা ফাইন্ডিং অফ গ্রুপ বের করতে পারবো, তখন আমি লিখবো 18 মাইনাস অফ ওই পর্যায়ে, মানে যেই মৌলটা আছে ওই পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস এর পারমাণবিক সংখ্যা মাইনাস অফ প্রদত্ত পারমাণবিক সংখ্যা। এখন মনে হচ্ছে ভাই এত কিছু, কারণ এটা ইলেকট্রন বিন্যাস করতে অনেক সময় লাগবে। তাহলে দেখো, এই জিনিসটা যখন তুমি করবা, তখন দেখো কি হয়, যে এখন আমার ওই পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমার 54 এর আগে। আবারও বলি, এটা হচ্ছে আমার 54 এর আগে। তাহলে এটা যদি আমার 54 এর আগে হয়, তাহলে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তাহলে দেখো হিলিয়াম 1 2 3 4 5। তাহলে এই জায়গায় এটা হচ্ছে, এই যে এই পর্যায়ে যেটা হচ্ছে থাকবে, মানে ওই পর্যায়ে যে নিষ্ক্রিয় গ্যাসটা থাকবে, বা এটার পাশে যে নিষ্ক্রিয় গ্যাসটা থাকবে, যেমন 36-এর পর হলে 54 নিতে হবে। তার মানে যদি আমি 49 নেই, তাহলে এর গ্রুপ সংখ্যা হবে 18 মাইনাস অফ 54 মাইনাস অফ প্রদত্ত পারমাণবিক সংখ্যা 49। তাহলে আমার আসবে 18 মাইনাস অফ, এটা হচ্ছে 5, তাহলে এখানে আসবে হচ্ছে 13। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? আপনাকে কিভাবে করতে হয় উইথাউট ইলেকট্রনিক
প্রিপারেশন আমরা এত কিছু না করে আমরা ঠিক এইভাবে অ্যান্সার গুলা করতে পারবো। এটা কখনো শিখছেন কোথাও? কখনো শিখছেন কোথাও? এনিওয়ান কখনো শিখছেন? এই জিনিস কেউ শেখাবে না আপনাকে, গালিব শেখাবে শুধু। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই জিনিস আপনাকে কেউ শেখাবে না। আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কালকে আসবো 9:30টার সময়। ওদেরকে বলে দিও, হ্যাঁ। আচ্ছা দেখো, এখন এখন এই যে বিষয়টা ভালো করে বুঝবা, এই বিষয়টা জীবনে দেখছিলা কোথাও? 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাহলে দেখেন, আমি দিলাম যে 111, 111 দিলাম। আপনি দেখেন তো 111 বের করতে পারবেন না? বের করতে পারবেন না? দেখেন 111-র পরে আমার নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কত? গ্রুপ সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে দেখেন 111-র পরে আমার কি গ্রুপ সংখ্যা হচ্ছে 18 মাইনাস অফ 111-র পরে আমার গ্রুপ সংখ্যা হচ্ছে 118, মানে ওটার সারির যেটা আছে ওটার পর্যায়ের হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 118 মাইনাস অফ প্রদত্ত 111। তাহলে এই দুইটা মিলায় আপনি দিবেন হচ্ছে 18 মাইনাস অফ 7, তাহলে আসবে হচ্ছে আমার 11 অ্যান্সার। দেখেন 11 অ্যান্সার। পারবেন আপনারা? যারা যারা ক্লাস করতেছেন আজকে, তারা তারা লাকি আছে। আমি এটা ডিলিট করে দিব। আমি এখন লাইভটা কাটে দিব, লাইভটা কাটে দিয়ে এইটুকু ডিলিট করে দিব, আবার নতুন করে লাইভে যাব। মানে এই জিনিস যে কি পরিমাণ ট্রিকি, এটা আপনাকে কেউ শেখাবে না। আমি কি কথা বুঝাইতে পারছি? এই জিনিস আপনি কোথাও জানতে পারবেন না। আচ্ছা সিম্পল, আসেন 76 করেন তো, বের করেন তো গ্রুপ, গ্রুপটা বের করেন তো। কে কে আসো লাইভে? লাইভে কে কে আসো একটু দেখি। ভেরি গুড, ভেরি গুড। কারণ আপনি জানেন এইটার পরেই আসবে হচ্ছে আমার 86 আসবে। ভালো করে বুঝবেন, 18 মাইনাস অফ 86 মাইনাস অফ 76, তাহলে আসবে হচ্ছে 8। কি মজা লাগছে? মজা লাগছে? দেখেন মজা আয়া কুছ। আপনারা যারা যারা ক্লাস করতেছেন না তাদেরকে আমি কিছু বলবো না, কারণ মানুষের প্রবলেম থাকতে পারে। আর জানেন যে আমরা হচ্ছে একটু মানে রেজাল্ট রেজাল্ট ছিল, আর আমারও হচ্ছে ছোট ভাইয়ের পরীক্ষা, ও পরীক্ষা দিতে আসছে, দ্যাটস ওয়াই ওকে আনতে যায়, আজকে লেট হয়ে গেছে। আহ, সেটা ঠিক আছে। কে কে ক্লাস করতেছেন আমি একটু এটা দেখতে চাই। কে কে ক্লাস করতেছেন? কে কে ক্লাস করতেছেন? আচ্ছা, এখানে আমরা পি ব্লক সম্পর্কে যদি পড়তে চাই, সর্বপ্রথম যেটা দেখবো যে পি ব্লক কিভাবে নির্ণয় করা যায় বা পি ব্লকের আমরা কি কি পড়বো। প্রথমতই চলে আসি পি ব্লকের 13 নাম্বার যে গ্রুপটা আছে, সেই 13 নাম্বার গ্রুপটা সম্পর্কে আমরা আগে জানবো। আমরা পি ব্লক পড়তেছিলাম, আমাদের এই পি ব্লক এবং ডি ব্লক থেকে আমাদের অনেক প্রকারের কোশ্চিন আসে, তার মধ্যে এইটা একটা কোশ্চিন।
ফাইন্ডিং অফ গ্রুপ অ্যান্ড পিরিয়ড, উইথাউট ইলেকট্রন কনফিগারেশনটার ইম্পর্টেন্স, প্লাস হচ্ছে গ্রুপ নির্ণয় কিভাবে হয়, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, লেটস টক অ্যাবাউট গ্রুপ 13। আচ্ছা, চলে আসেন গ্রুপ 13 এর যে মৌলগুলো আছে আমি একটু বলবো। গ্রুপ 13 এ কি কি মৌল আছে, আমি দুইটা বই পড়াচ্ছি, আমি আবার বলতেছি, আমি দুইটা বই পড়াচ্ছি, একটা হচ্ছে হাজারি স্যার আর একটা হচ্ছে কবির স্যার। আপনাদের দুইটা বই পড়তে হবে। আমি দুইটা বই যদি কভার করতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি শুধুমাত্র আমার লেকচার শিটটা ফলো করবেন আর হাজারি স্যারটা ফলো করবেন, ইনাফ ইজ ইনাফ। হোপফুলি এটা হচ্ছে ইনাফ হবে আপনার জন্য, ঠিক আছে? তো আমরা চলে আসি গ্রুপ 13। গ্রুপ 13 এর যে মৌলগুলো আমরা দেখব, গ্রুপ 13 এ কোন কোন মৌল আছে বা কোন কোন মৌল নেই সেই জিনিসটা আমরা আগে দেখার চেষ্টা করব। তো চলে আসি গ্রুপ 13 এর কি কি মৌল আছে বা গ্রুপ 13 এর নামটা কি। গ্রুপ 13 এ দেখেন কি কি মৌল আছে, আবারও বলি। গ্রুপ 13 এ আছে আমার হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপরে হচ্ছে থ্যালিয়াম, এরপর হচ্ছে নিহোনিয়াম, NH, নিহোনিয়াম। তো এখন দেখেন আমি আবারও বলছি, এই যখন কোনো গ্রুপের নাম থাকবে না তখন প্রথম মৌল অনুপাতে হবে। তার মানে গ্রুপ 13 এর নামটা হবে হচ্ছে বোরন গ্রুপ। গ্রুপ 13 এর নাম কি হবে? বোরন গ্রুপ, দ্য গ্রুপ অফ বোরন। তো এই জায়গাগুলোতে এই বোরন বাদ দিয়ে বাকি সকল যেগুলা আছে এগুলা সবগুলোই হচ্ছে ধাতু। আবারও বলি, এই সবগুলো হচ্ছে ধাতু, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় বুঝবেন, বোরন বাদ দিয়ে এগুলা হচ্ছে ধাতু। আচ্ছা, এখন চলে আসি যে ভাইয়া এখানে কি উপধাতু নেই? না, এখানে উপধাতু নেই, এই সবগুলা হচ্ছে ধাতু। আবারও বলি, এই সবগুলা হচ্ছে কি? ধাতু। আচ্ছা, খুবই ভালো, ঠান্ডা মাথায় বুঝবেন এবং ঠান্ডা মাথায় পড়াগুলো করবেন। খুবই সহজ একটা বিষয়। বা এখানে আমরা কি কি পড়বো? এখানে ভাইয়া এখানে কি কি পড়বো? আমরা কিছুই পড়বো না, এই বোরন এবং অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করবো আমরা, কিন্তু বাকি কোনো কিছু নিয়ে আলোচনা করবো না। আবারও বলতেছি, এই দুইটা মৌল নিয়ে আলোচনা করবো, তাহলে এই দুইটা মৌল সম্পর্কে আমার খুবই ভালো মতো জানা উচিত। আচ্ছা, চলে আসি। এখন এটা হচ্ছে বোরন হচ্ছে অধাতু, ভালো করে বুঝবেন। বোরন হচ্ছে কি? অধাতু। একটু ঠান্ডা মাথায় বুঝেন, বোরন কি বলেন তো? একটু দাঁড়ান, হ্যাঁ। তাহলে বোরন হচ্ছে অধাতু। এখন ভাইয়া বোরনের কি কি পড়তে হবে? বোরনে তুমি পারমাণবিক ভর পড়বা, পারমাণবিক সংখ্যা পড়বা। পারমাণবিক সংখ্যা কত? 5। পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 10.82। এরপরে চলে আসি, এর ঘনত্ব কত? ঘনত্ব হচ্ছে 2.33। এগুলা হচ্ছে ঘনত্ব। আচ্ছা, এগুলা লিখে দেওয়া উচিত। এটা হচ্ছে ঘনত্ব, পারমাণবিক ভর। দেখো এগুলা কিন্তু বইয়ে পাবা না, পারমাণবিক সংখ্যা। এখন চলে আসি, ঘনত্ব তুমি দেখছো, খুবই ভালো কথা। এর পারমাণবিক ব্যাসার্ধ পড়ার কোনো দরকার নাই। বোরনের যে আয়নিক ব্যাসার্ধ সেটা হচ্ছে, বোরন সবসময় M3+ অথবা বোরন 3+ গঠন করতে চায়। এরপরে চলে আসি, আয়নীকরণ শক্তি পড়ার দরকার নাই, তড়িৎ ঋণাত্মকতাটা একটু পড়বেন। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2। এরপরের দিকে দেখেন, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক করবেন। অধাতু যেহেতু, এর গলনাঙ্ক হবে 2330 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক হবে 2550 ডিগ্রি সেলসিয়াস। এই এই কয়েকটা জিনিস হবে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? কথা মনে হয় বোঝা গেছে নাকি? কথা মনে হয় বোঝা গেছে। আচ্ছা, তার মানে আপনি এই জিনিসটা পড়বেন, বোরন অধাতু। বোরনের এই কয়েকটা জিনিস পড়ে নেবেন, বোরনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক।
না হলে কিন্তু ঝামেলায় পড়বে। চলে আসেন অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম যে দেখা যায় যে অ্যালুমিনিয়ামের সর্বপ্রথম যেটা দেখবো পারমাণবিক সংখ্যা দেখবো। পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। এরপরে আসি পারমাণবিক ভর। পারমাণবিক ভর হচ্ছে 27, 26.97 দেয়া আছে, 27 ধরবেন। এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 1.5। তড়িৎ ঋণাত্মকতা 1.5। একটু বুঝবেন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও M3+ গঠন করে, মেটাল 3+ গঠন করতেছে। এরপরে চলে আসি এর গলনাঙ্ক। গলনাঙ্ক হচ্ছে 423। এর স্ফুটনাঙ্ক হচ্ছে 2450। এই জিনিস দুইটা পড়তে হবে। এখন চলে আসেন যে ভাইয়া এগুলা কি পড়তেই হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গুলা? জি, যেগুলা যেগুলা লিখে দিচ্ছি এগুলা পড়তে হবে। এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অবশ্যই পড়তে হবে। এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অবশ্যই পড়তে হবে। এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অবশ্যই পড়বে। ঠিক আছে? এখন আপনি যেটা করবেন যে সর্বপ্রথম যে কাজটা করবেন যে এর আকরিক গুলা পড়তে হবে। আবারও বলি, এর আকরিক গুলা পড়তে হবে। এখন দেখেন যে আকরিক গুলা যখন পড়তে হবে একটু বোঝার চেষ্টা করবেন যে আকরিক গুলা যখন পড়তে হবে এইগুলা একটু মনে রাখবেন। এই অ্যালুমিনিয়ামের আকরিক গুলা পড়তে হবে। এই আকরিক গুলা কি কি ভাইয়া? দেখেন, কোরান্ডাম। কোরান্ডাম এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড। আবারও বলি, কোরান্ডাম। কোরান্ডাম হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড। এরপরে চলে আসি বক্সাইট। আবারও দেখবেন বক্সাইট। বক্সাইট যদি আসেন, দেখেন বক্সাইট যদি আসেন, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড ইন্টু 2 অণু পানি। এরপরে চলে আসবে ক্রায়োলাইট। ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্লোরাইড, তো 3 অণু সোডিয়াম ফ্লোরাইড। এই জায়গাটাতে দেখবেন যে বলতে পারে ক্রায়োলাইটে কত অণু সোডিয়াম ফ্লোরাইড থাকে। কোশ্চেনটা এরকম হতে পারে, ক্রায়োলাইটে কত অণু সোডিয়াম ফ্লোরাইড থাকে। এই জিনিসগুলো পড়বেন। আবারও বলতেছি, এই অধ্যায়টা সব থেকে বোরিং। এই অধ্যায়টা পড়তে যতটুকু মজা দেওয়ার লাগে আমি মজা দিই। ক্যাওলিন। ক্যাওলিন হচ্ছে একটু দাঁড়াও। এখন দেখেন, এখন ক্যাওলিন যেটা বলছে, ক্যাওলিন হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, 2 অণু পানি। এরপরে চলে আসি ফেলসপার। ফেলসপার ফেলসপারের সংকেত হচ্ছে K2O ইন্টু অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু 6 অণু সিলিকন ডাই অক্সাইড। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। তবে যদি বলে কোথা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় হচ্ছে বক্সাইট থেকে, এবং সেটা তড়িৎ বিশ্লেষণ করে। তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় হচ্ছে বক্সাইট থেকে।
অ্যালুমিনিয়াম নিষ্কাশনী করা হয় হচ্ছে বক্সাইট থেকে। তাহলে আপনি আকরিকটা বুঝতে পারছেন। আপনি দেখবেন যে সোডিয়াম ক্লোরাইড কিভাবে বের করা যায়, ফেলসপারটা কিভাবে বের করা যায়, ফেলসপারটা কি, এই জিনিসগুলো একটু ভালো মতো বুঝবেন। এই জিনিসগুলো বুঝলেই দেখবেন যে আপনার এইখান থেকে একটা সেট অফ প্রশ্ন বা 2-3টা এমসিকিউ কমন পড়ে গেছে। ভাইয়া এগুলা এমসিকিউ এর জন্য, যে এগুলা এমসিকিউ এর জন্য, এগুলা থেকে সিকিউ কখনো আসবে না। সিকিউ এর জন্য এই যে আমি পুরা পি ব্লক পড়াবো, আমি ক আর খ এর জন্যই পড়াবো। এখানে খ এর জন্য একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে যে ক্ষয়ের জন্য একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে যে আমি খ নাম্বারের জন্য একটু পরে একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড ডাইমার গঠন, সরি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। আরেকটা ক্ষয়ের জন্য পড়াবো যে বোরনের অক্সাইড কি অম্লধর্মী, আরেকটা পড়াবো হচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড কি উভধর্মী। এই জিনিসগুলো পড়াবো। কথা বুঝতে পারছেন? আমি যেগুলো পড়াই দিব সেগুলোর বাইরে একটা কোশ্চেন যাবে না ইনশাল্লাহ। এখন চলে আসেন যে আপনার অ্যালুমিনিয়ামের আমরা মোটামুটি ভাবে এইখানে যে জিনিসগুলো দেখলাম, যে এখানে মোটামুটি ভাবে অ্যালুমিনিয়াম আর বোরন নিয়ে আমরা আলোচনা করব। এই জায়গায় আর কোনো কিছু নিয়ে আলোচনা করব না ইনশাল্লাহ। অ্যালুমিনিয়াম বোরন বললে মোটামুটি এই জায়গায় চলে আসবো। এরপরে চলে আসছি যে এখানে রিয়াকশন, এখানে রিয়াকশনস কিছু কিছু দেখাবো। আচ্ছা, চলে আসি যে রিয়াকশনস, তুমি যদি দেখতে চাও যে রিয়াকশনস গুলো আসলে কিভাবে হয়, এখন দেখা যায় যে অম্লধর্মিতা গঠন বা অম্লধর্মী যে বোরনের অক্সাইড যে অম্লধর্মী, সেই জিনিসটা আমরা দেখবো। প্রথমে চলে আসি অক্সিজেনের সাথে রিয়াকশন, রিয়াকশন উইথ অক্সিজেন। তাহলে রিয়াকশন উইথ অক্সিজেন যদি বলে, তাহলে দেখেন আপনি বোরন অক্সিজেনের সাথে রিয়াকশন করলো, দেন বোরনের অক্সাইড তৈরি হইল। এখন এই অক্সাইডটা আদৌ কি অম্লধর্মী না আপনার ক্ষারধর্মী, এটা যদি আপনি দেখতে চান, অবশ্যই আপনাকে দেখতে হবে যে এটা পানির সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করতেছে। বোরনের অক্সাইড যখন পানির সাথে রিয়াকশন করে, এখানে দুই ধরনের অ্যাসিড উৎপন্ন করে। যদি কম পরিমাণে পানির সাথে উৎপন্ন করে সেটাকে বলা হয় মেটাবোরিক অ্যাসিড। আবারও বলি, যদি এক অণু পানির সাথে বিক্রিয়া করে তাহলে HBO2 তৈরি হবে। এটা যদি এক অণু পানির সাথে রিয়াকশন করে। আবারও বলি, এটা যদি আমার এক অণু পানির সাথে রিয়াকশন করে। যদি দেখেন এইটা মেটা, ভাইয়া মনে রাখবো কিভাবে, দেখবেন মেয়েরা সাধারণত কিপটা হয়, মেয়েরা কিপটা হয়, মেয়েরা দেখবেন বেশি খরচ করতে চায় না, এই জন্য এটার নাম হচ্ছে মেটা, ম দিয়ে মেটা, ম দিয়ে মে, মেটাবোরিক অ্যাসিড। যখন দেখবেন এই যে বোরনের অক্সাইডটা বেশি বা 3 অণু পানির সাথে রিয়াকশন করতেছে ডিরেক্ট, তখন দেখবেন ডিরেক্টলি অর্থোবোরিক অ্যাসিড। টাকা পয়সা যত থাকে তত তো ভালো লাগে, টাকা পয়সা যত লাগে তত তো ভালো লাগে, এটা হচ্ছে অর্থোবোরিক অ্যাসিড। তাহলে আমি কি বললাম, টাকা পয়সা যত থাকে ততই ভালো লাগে, দ্যাটস ওয়াই তোমার অর্থ মানে টাকা পয়সা, মনে রাখবা টাকা পয়সা মানে মজা। তাহলে দেখবে 3 অণু পানির সাথে যদি রিয়াকশন করে তাহলে হবে হচ্ছে অর্থোবোরিক অ্যাসিড, যদি এক অণু পানির সাথে রিয়াকশন করে তাহলে হবে হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। এটার নাম হচ্ছে মেটাবোরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অর্থোবোরিক অ্যাসিড। আবার বলি অর্থোবোরিক অ্যাসিড। এইটা আবার অনেক সময় এইভাবেও লেখা থাকে, B2O3 ইন্টু 1H2O। এইটাকেও আমি বলতে পারবো যে এটা মেটাবোরিক অ্যাসিড। আবার বলবো এটাকে আমরা বলতে পারবো মেটাবোরিক অ্যাসিড। আবার এইটাকে এইভাবে বলতে পারবো যে B2O3 ইন্টু 3H2O, এটাকেও আমরা বলতে পারবো হচ্ছে অর্থোবোরিক অ্যাসিড। এটাকে আমরা অর্থোবোরিক অ্যাসিড বলতে পারবো। আমি কি কথা বুঝাইতে পারছি? প্রত্যেকটা রিয়াকশন এখানে ইম্পর্টেন্ট। এখন এখানে কোশ্চিনটা কি আসবে, যে দেখাও যে বোরনের অক্সাইড অম্লধর্মী। আমরা সবসময় মনে রাখবো যে অধাতুর যে অক্সাইড গুলো আছে,
অধাতুর অক্সাইড, এই অধাতুর অক্সাইড গুলো হয় অম্লধর্মী। অধাতুর অক্সাইড গুলা কি হবে বলো দেখি? অম্লধর্মী হবে। অধাতুর অক্সাইড গুলা কি হবে? অম্লধর্মী হবে। ঠিক আছে? আর ধাতুর অক্সাইড গুলা কি হবে? ধাতুর অক্সাইড গুলা হবে ক্ষারধর্মী। কিছু কিছু অক্সাইড আছে, কিছু কিছু অক্সাইড আছে, ঠিক আছে, যেগুলা উভধর্মী অক্সাইড। ফর এক্সাম্পল লেডের অক্সাইড গুলা, স্ট্যানামের অক্সাইড, তারপরে হচ্ছে বেরিয়ামের অক্সাইড, এই অক্সাইড গুলা সবসময় উভধর্মী হয়। ঠিক আছে, আবারও বললাম যে বেরিলিয়ামের অক্সাইডটা কি? উভধর্মী। বেরিলিয়ামের অক্সাইড কি? উভধর্মী। এই জিনিসটা দেখবা কোনো বইয়ে সাধারণত দেয়া থাকে না, এই জিনিসটা তাও পড়তে হবে যে উভধর্মী অক্সাইডের নামগুলা কি কি। ঠিক আছে, উভধর্মী অক্সাইডের নামগুলা কি কি, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়ে নিবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে রিয়াকশন হইতে অক্সিজেন গেল। এরপরে চলে আসো, যদি আমি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখাই রিয়াকশন হইতে অক্সিজেন, আমরা এখনো আসি। অ্যালুমিনিয়াম যদি আমার অক্সিজেনের সাথে রিয়াকশন করে তাহলে আসবে অ্যালুমিনিয়ামের অক্সাইড। এখন আসি, এটা আসবে অ্যালুমিনিয়ামের অক্সাইড। এই অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে উভধর্মী। অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী। এখন এই অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী, তাহলে দেখেন অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী, এই কিভাবে প্রমাণ করব যে দেখাও যে অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী? এখন যদি আপনাকে বলে যে দেখাও যে অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী, তখন আপনি কিভাবে কি করবেন? তখন আপনি কিভাবে কি করবেন বলেন তো? একটু দাঁড়াও। আচ্ছা দেখো, হ্যাঁ গুড, এটা উভধর্মী কিভাবে দেখাবা? এ দেখবা যে অ্যালুমিনিয়াম যে অক্সাইডটা আছে, এ দেখবা অ্যাসিডের সাথে রিয়াকশন করতেছে। এই অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে আমার বেসের সাথে রিয়াকশন করতেছে, বেসের সাথে রিয়াকশন করতেছে, বেসের সাথে রিয়াকশন করতেছে। তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইড অ্যাসিডের সাথে রিয়াকশন করতেছে, বেসের সাথে রিয়াকশন করতেছে। ঠিক আছে,
এখন এখন দেখো যে এই যে অ্যাসিডের সাথে রিয়াকশন করতেছে, এখন এটা কি হবে, আর বেসের সাথে রিয়াকশন করলে কি হবে, এই জিনিসগুলো একটু দেখবো। অ্যাসিডের সাথে যখন রিয়াকশন করবে তখন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় প্লাস পানি উৎপন্ন হয়। আর বেসের সাথে যখন রিয়াকশন করবে তখন দেখবা যে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে, এটা একটা সল্ট তৈরি হবে। আর সোডিয়াম অ্যালুমিনেট প্লাস পানি তৈরি হবে। আচ্ছা, এখন চলে আসি। এখন দেখো এটা নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, এটা একটা সল্ট। আচ্ছা, সোডিয়াম অ্যালুমিনেট এটা একটা সল্ট তৈরি হবে। এই যে সোডিয়াম অ্যালুমিনেট যে সল্টটা তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি যখন দেখবা যে একটা অক্সাইড অ্যাসিডের সাথে রিয়াকশন করতেছে এবং বেসের সাথে রিয়াকশন করতেছে, তখন আমি এইটাকে বলবো হচ্ছে উভমুখী অক্সাইড। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। এরপরে চলে আসি। দেখো আচ্ছা আচ্ছা শ্রাবণী, কালকে আমাকে একটু ক্লাসটা শেষে ফোন দিও তো, বুঝছো, একটু ফোন দিও, ক্লাসটা শেষে একটু ফোন দিও। চলে আসেন এখন। উম, এখন যদি আমরা একটা জিনিস দেখি যে এই অ্যালুমিনিয়ামের যে অক্সাইড আছে বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে খুবই ভালো কথা। এখন দেখেন এই যে অক্সাইডটা বা এই যে ক্লোরাইডটা আপনার যখন দেখবেন যে, আচ্ছা রিয়াকশন উইথ ক্লোরাইড লিখি, রিয়াকশন উইথ হ্যালোজেন্স। রিয়াকশন উইথ হ্যালোজেন্স যখন দেখবেন, এরা হ্যালোজেনের সাথে রিয়াকশন করে, অ্যালুমিনিয়াম হোক আর বোরন হোক, এরা হ্যালোজেনের সাথে রিয়াকশন করবেই। এরা হ্যালোজেনের সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করে তোমার কি তৈরি করবে, বোরনের ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, অথবা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইড। শেষ। মানে ক্লোরাইড লেখাটা ভুল হয়ে গেল, এটা হচ্ছে হ্যালাইড লিখে। ঠিক আছে, এইভাবে রিয়াকশন গুলো জানতে হবে, প্রত্যেকটা রিয়াকশন জানতে হবে। আর আপনাদের কালকে থেকে রেগুলার ক্লাস হবে, ঠিক আছে। এই রিয়াকশন পর্যন্তই থাকবে আজকে। আজকে আর বেশি দূর টানবো না, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে, 11টার পর আর আমি ক্লাস দিব না ইনশাল্লাহ। শ্রাবণী আরেকটা একটু হচ্ছে কল দিও, আর তোমার সাথে একটু কথা আছে। আর ইয়ে মাইশা, একটু সবাইকে বলিস যে ক্লাসগুলো যেন করে। হ্যাঁ, এখন যেগুলা ক্লাস করাবো এগুলা ভাই তুই কোথাও খুঁজে পাবি না, আমি একটাই কথা বললাম, তোকে কেউ বুঝাবে না কেন এই জিনিসগুলো হয়, কেন পোলারায়ন ঘটে, কেন তোমার ল্যাটিস এনার্জি হয়, এই জিনিসগুলো একটু ভালো মতো অবশ্যই অবশ্যই বুঝে তোমাকে করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আজকে এই পর্যন্তই থাকবে।